আমরা এখন এফ ব্লক টপিকে চলে আসলাম। তো আমরা অলরেডি এই অধ্যায়ের প্রথম ক্লাসে বলে আসছিলাম যে এস ব্লকের মৌলের সংখ্যা 14টা, পি ব্লকের মৌলের সংখ্যা 36টা, ডি ব্লকের মৌলের সংখ্যা 41টা এবং এফ ব্লকের মৌলের সংখ্যা 27 মানে 27টা। অলরেডি আমাদের কিন্তু এই তিনটা টপিক অলরেডি আলোচনা হয়ে গেছে, ঠিক আছে। আমরা চলে আসলাম আজকে এফ ব্লক টপিকে। তো এফ ব্লকের মৌলের সংখ্যা 27টি, নিয়ম অনুযায়ী 30টা হওয়ার কথা, তো কেন 27টি হচ্ছে সেটা অবশ্যই ধীরে ধীরে আমি বলতেছি। তো একটু ধীরে ধীরে যাই আমি কি কি বলা হচ্ছে। আমাদের সংক্ষেপে যদি বলি যে এফ ব্লকের মৌল আসলে কি, এফ ব্লক মৌল কাকে বলে, আমাদের ভাষায় বলি, বইয়ের ভাষা পড়ে আমাদের শেষের ইলেকট্রনটা এফ অরবিটালে যাবে। যদি যায় তাহলে ওই টাইপের মৌলগুলোকে আমরা এফ ব্লকের মধ্যে রাখবো। শেষের ইলেকট্রনটা এস এ গেলে এস ব্লক, পিতে গেলে পি ব্লক, ডিতে গেলে ডি ব্লক এবং এফ এ গেলে এফ ব্লক। তাহলে এক সেন্টেন্স আমাদের উত্তর হচ্ছে যে কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে শেষের ইলেকট্রনটা যদি এফ অরবিটালে যায় তাহলে সেই মৌলটা হচ্ছে এফ ব্লক মৌল, তাকে এফ ব্লকের মৌল বলবো আমরা। তো এখানে আমরা আমাদের মতো করে কিছু কথাবার্তা লিখছি যে মৌলগুলোর পরমাণুর বাইরের কক্ষের শেষ ইলেকট্রনটা, এখানে কিন্তু মোটামুটি শেষ ইলেকট্রনটার কথাও বলা হচ্ছে, বাইরের কক্ষের শেষের ইলেকট্রনটা, এখানে কিন্তু আমরা শেষের কথাটাই মোটামুটি বলে ফেলছি। এনএস অরবিটালটি ভর্তি থাকার ফলে n-1d অরবিটালটি অসম্পূর্ণ থাকা সত্ত্বেও n-2f উপশক্তি স্তরে প্রবেশ করে। তো আমরা জানি আগে নরমালি ডি তে প্রবেশ করে, তারপরে ধীরে ধীরে এফ এ যায়। মানে আব্বাউ নীতি কি বলছে, আগে নিম্ন শক্তি স্তর ফিল আপ হবে, তারপর ধীরে ধীরে উচ্চ শক্তি স্তর যাবে। তো এখানে যে ঘটনাটা ঘটে, ডিটা পরিপূর্ণ ফিল আপ হয় না, তারপরে পরিপূর্ণ ফিল আপ না হয়েও সে চলে যায় এফ উপশক্তি স্তরে, এবং যারা এই ঘটনাগুলো ঘটায় তাদেরকে আমরা এফ ব্লক মৌল বলবো। ভাষাটা একটু কঠিন মনে হচ্ছে, তো সহজ সংজ্ঞা হচ্ছে এইটাই, যে সকল মৌলের শেষের ইলেকট্রন বিন্যাসে শেষের ইলেকট্রনটি এফ অরবিটালে যায় তাদেরকে মানুষ এফ ব্লক মৌল বলে। আর এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। কেন 27টি আমরা ধীরে ধীরে সামনে তথ্যগুলো পাবো। আচ্ছা, তারপরে এখানে একটা কথা বলি, যেমন তুমি যখন এস ব্লক নিয়ে কাজ করতে যাবা দেখবে যে NS1 হতে পারে বা NS2 হতে পারে, ইলেকট্রন বিন্যাসের কাঠামোটা আর কি শেষের দিকে। তারপরে পি এর ক্ষেত্রে তুমি যেটা পাবা NS2 পাবা, মানে NS আর NP আর কি, 2 5 এটা পরের বিষয়। NS পাবা, NP পাবা, এখানে হয়তো 2 পাচ্ছ, এখানে 1 2 3 এরকম কিছু একটা পাচ্ছ। তারপর ডি এর ক্ষেত্রে দেখবা যে n-1d NS এই ফরম্যাট পাবা তুমি, এখানে ডি এর কিছু ইলেকট্রন থাকবে, এস এর কিছু ইলেকট্রন থাকবে। তারপরে এফ এর ক্ষেত্রেও আমরা এখানে কিছু তথ্য লিখছি যে সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের কাঠামো কার, এফ ব্লকের। তো কি হবে সেটা, n-2f 1 থেকে 14, সেটা 1ও থাকতে পারে, 3ও থাকতে পারে, 10ও থাকতে পারে। এরপরে n-1d 0,1 লিখছি আমি, কেউ হয়তো 0 থেকে 1 লিখতে পারে, একই কথা। অর্থাৎ এখানে 0 হতে পারে, 1ও হতে পারে, ঠিক নেই। এবং এখানে NS2। তোমার যেটা করণীয় থাকবে, পরামর্শ থাকবে আমার, এই জিনিসটা মুখস্থ করে রাখতে হবে যে এফ ব্লক মৌলের সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনের কাঠামো কেমন হতে পারে, এবং এইখানে তোমাকে মাথায় রাখতে হবে n এর মান 6ও হতে পারে, 7ও হতে পারে। ওই যে 9 10 স্যাররা বলছিল অ্যাক্টিনাইট সিরিজ, ল্যান্থানাম সিরিজ বলা নাই, তো আমরা যখন n এর মান 6 পাবো, মানে যখন 6 নাম্বার পর্যায় নিয়ে কাজ করতে বলবে উনি, তখন বুঝে নিতে হবে এটা ল্যান্থানাইট সিরিজের কথা বোঝাচ্ছে। যখন 7 নাম্বার নিয়ে কাজ করতে বলবে তখন বুঝে নিতে হবে অ্যাক্টিনাইট সিরিজ নিয়ে উনি প্রশ্ন করতেছে, এরকম একটা কথা মাথায় রাখতে হবে। তাহলে বোঝা গেল যে এখানে এফ ব্লকের মৌলগুলোকে দুইটা সিরিজে আমি ভাগ করতেছি, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর একটা হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজের মৌল মোটামুটি কয়টা থাকে আমি যদি বলি একটু তোমাকে, এই যে LA থেকে LU পর্যন্ত মোটামুটি 15টা মৌল থাকে। এমসিকিউ যদি আসে যে ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা, তখন বলবো স্যার 15টা। তাহলে এখানে 57 হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর এর হচ্ছে 71, এদের অবস্থান হচ্ছে পর্যায় 6 এবং গ্রুপ হচ্ছে 3। আমাদের পর্যায় সারণী একটা ওইখানে দেখতে পাচ্ছ আমাদের পাশে, দেখো এখানে আমাদের পাশে পর্যায় সারণীটা আমাদের, এই যে 6 নাম্বার পর্যায়ে আছে না, 6 নাম্বার পর্যায়ে 3 নাম্বার গ্রুপ, কিন্তু এটা কিন্তু 3 নাম্বার গ্রুপ। এই গ্রুপে কিন্তু এদের অবস্থান সবগুলোরই থাকবে। আবার বলতেছি এই গ্রুপে এদের প্রত্যেকেরই অবস্থান থাকবে। তুমি যদি গবেষণা করে দেখো এখানে 15টা মৌল পাবা,
আর 15টা মৌলই যদি আমরা এখানে রাখি তাহলে কিন্তু চেহারাটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এদেরকে আলাদা করে আলাদা জায়গায় রাখা হয়েছে। এখানে কিন্তু টোটাল 15টা মৌল আছে, তাই আমরা বলছি যে ল্যান্থানাইট সিরিজের মৌল হচ্ছে 15টা। তবে এখানেও কিছু এমসিকিউ ঢুকে আছে গোপন জায়গায়। সেই গোপন জায়গাটা কোথায়? যদি বলে ল্যান্থানাইট মৌল তাহলে কিন্তু অ্যান্সার হবে 14টা। তাহলে এখানে একটু বলি আমি আমার মতো করে, ল্যান্থানাইট মৌল, ল্যান্থানাইট মৌল যদি বলে তাহলে অ্যান্সার হবে 14টা। কে বাদ যাবে? বাদ যাবে হচ্ছে ওই যে এলএ, ল্যান্থানামটাই বাদ যাবে। আবারও বলতেছি, ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা? ল্যান্থানাইট সিরিজের মৌল 15টা। ল্যান্থানাইট মৌল কয়টা? এমসিকিউ, কে বাদ গেল? ল্যান্থানাম বাদ গেল। এনাফ। এবং এদের অবস্থান কোথায়? পর্যায় 6 এবং গ্রুপ 3-তে। এবং এদেরকে কিন্তু বিরল মৃত্তিকা বলা হয়। আমাদের জায়গা নেই, আমরা একটু পরে লিখে দেব। এদেরকে কি বলা হয়? বিরল মৃত্তিকা, বা ইংলিশে বলা হয় রেয়ার আর্থ এলিমেন্ট। কেন বলা হচ্ছে? কারণ প্রকৃতিতে এরা যৌগ হিসেবে খুব একটা এদেরকে পাওয়া যায় না, সহজে পাওয়া যায় না, এই কারণে বলা হচ্ছে বিরল মৃত্তিকা। তারপর আমরা বিরল মৃত্তিকা নিয়ে একটু কথাবার্তা বলবো, সেটা সামনে হয়তো কথাবার্তা বলবো। জায়গা এখানে আমাদের শর্ত, এই কারণে এখানে কথা বলার সুযোগ হচ্ছে না। এরপরে চলে আসি অ্যাক্টিনাইট সিরিজ। তো অ্যাক্টিনাইট সিরিজে কে কে থাকে? অ্যাক্টিনাইট সিরিজে এসি অ্যাক্টিনাম থাকে, আর হচ্ছে লরেনসিয়াম মানে এল আর, এই কয়েকজন মানুষ থাকে। এখন এই কয়েকজন মানুষ মিলে যদি গবেষণা করি পর্যায় সারণীতে তাহলে কিন্তু পাবো আমি 15টা। তাহলে এখানেও বোঝা গেল যে অ্যাক্টিনাইট সিরিজের মৌলও কিন্তু 15টা। তার মানে বোঝা গেল 15 এখানে 30টা মৌল হওয়ার কথা। এফ ব্লকের মৌল কথা বলতো কি 30টা হওয়ার কথা ছিল না? কিন্তু বলে দিলাম আমরা 27টা। নিশ্চয়ই কারণ আছে, কারণটা একটু পরে বলতেছি। আগে আমরা বলি এই অ্যাক্টিনাইট মৌল সংখ্যা কতগুলো বলতো? 89। মানে অ্যাক্টিনাইট মৌলের পারমাণবিক সংখ্যা 89, আর এখানে হচ্ছে 103। টোটাল কিন্তু 15টা মৌল পাবা। এবং এখানে আমরা যদি বলি এদের পর্যায় এবং গ্রুপ কত, আমরা একটু বলি। এর পর্যায় হচ্ছে 7 আর গ্রুপ হচ্ছে 3। আমরা যদি আবারও পাশে পর্যায় সারণী আছে আমার, এখানে যদি যাই আমরা, দেখো এখানে 7-এর মধ্যে যে একটি নাম এখানে আছে না, 7 নম্বর পর্যায়ে, এইখানে এই মৌলগুলো সব ঢুকবে এখানে। এই যে অ্যাক্টিনেটের যে মৌলগুলো, এখানে কয়টা মৌল আছে? 15টা মৌল। তুমি গুনলে বুঝতে পারবা যে 15টা মৌল আছে। এই 15টা মৌল এখানে রাখতে হবে। যদি এখানে রাখি তাহলে কিন্তু চেহারাটা নষ্ট হয়ে যাবে। এই কারণে এখানে না রেখে এই জায়গাতে রাখা হয়, মানে এখানে আরেকটা লাইন বের করা হয়। কথা কি বুঝতে পারছো? তাহলে এইখানেও তোমার অ্যাক্টিনাম থেকে লরেনসিয়াম মোটামুটি 15টা মৌল পাওয়া যায়। এবং এখানে আরেকটা এমসিকিউ ঢুকে দিচ্ছি আমি। এমসিকিউটা হচ্ছে এরকম, ওইখানে যেমন লিখছিলাম ল্যান্থানাইট মৌল 14টা, এখানেও আমি লিখবো অ্যাক্টিনাইট মৌল কিন্তু এখানে 14টা পাওয়া যায়। কয়টা পাওয়া যায়? 14টা পাওয়া যায়। এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এখানেও 14টা, এখানেও 14টা। এখন যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে 3 জন মানুষ, আমি এখানে লাল কালার দিয়ে দেখাচ্ছি, 3 জন, সেটা হচ্ছে ল্যান্থানাম বলো, অ্যাক্টিনাম বলো, থরিয়াম বলো। আমরা যদি পর্যায় সারণীর দিকে তাকাই, ওই যে এল প্যাটার্নের মতো আছে, দেখো এল এ ল্যান্থানাইট সিরিজের এল এ, অ্যাক্টিনাইট সিরিজের এসি এবং থরিয়াম, অ্যাক্টিনাম এবং থরিয়াম। এই যে 3 জন মানুষ কি অবস্থায় আছে? এল প্যাটার্ন অবস্থায় আছে না, এল এর মতো অবস্থায় আছে না? এই 3 জন মানুষ কিন্তু ডি ব্লকের, এফ ব্লকের না। প্রমাণ কি? যখন তুমি ইলেকট্রন বিন্যাস করতে যাওয়া তখন চেক করে দেখবা এর শেষের ইলেকট্রনটা ডিতে যায়, 1-এ যায়, তারপরে শেষের ইলেকট্রনটা এখানেও ডিতে যায়, শেষের ইলেকট্রনটা এখানেও কিন্তু ডিতে যায়। কোথায় বুঝতে পারছো কিনা আমি জানি না, ডিতে যায়। তো শেষের ইলেকট্রন যদি ডিতে যায় তাহলে কি বলে মানুষ? কি ব্লকের মৌল বলে? ডি ব্লকের মৌল বলে। তাই কিন্তু আমরা এখানে এই 3 জনকে কি ব্লকের বলতেছি? ডি ব্লকের বলতেছি। এখন এফ ব্লক নিয়ম অনুযায়ী হওয়ার কথা 15, 30 থেকে 3 বাদ দাও। তাহলে আমরা এখানে যদি লিখি একটু, আমরা মনে করো এই জায়গাতে লিখি এফ ব্লকের মৌল হচ্ছে নিয়ম অনুযায়ী 30। এখান থেকে কয়জন বাদ যাবে? 3 জন বাদ যাবে। আমি 3 জন বাদ দিলাম, তাহলে কয়টা পাওয়া গেল? 27টা পাওয়া গেল। এর নাম হচ্ছে এমসিকিউ। 30টার জায়গায় 27টা কিভাবে হলো? আর যখন তুমি ইলেকট্রন বিন্যাস করবা তখন কিন্তু তুমি এই জিনিসগুলো পাবা, শেষের ইলেকট্রনটা দিতে যায় কিন্তু। কথা কি বুঝতে পারছো? ওকে, এরপরে আমরা যদি গবেষণা করে দেখি, সেটা হচ্ছে আরেকটা পয়েন্ট পাচ্ছে এখানে, আন্ত অবস্থান্তর মৌল, যেটাকে মানুষ ইংরেজিতে ইনার ট্রানজিশন এলিমেন্টস
এলিমেন্টস কেন বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে? এখানে বহুবচন শব্দ ব্যবহার করা হয়েছে, বোঝা গেল একটা না, তাহলে বোঝা গেল এখানে আন্ত অবস্থান্তর মূলে একটা না। কিছু বইয়ে আমরা আন্ত পাবো, কিছু বইয়ে অন্ত শব্দ পাবো। যেমন সঞ্জিত স্যারের বইয়ে আমরা আন্ত শব্দ পাবো, হাজারি স্যারের বইয়ে আমরা অন্ত শব্দ পাবো। জিনিস কিন্তু একটাই, এবং ইংলিশ নাম কিন্তু একটাই, ইনার ট্রানজিশন এলিমেন্ট। একটা কথা বলি, অবস্থান্তর মৌল যখন পড়ছিলাম তার ইংলিশ নাম ছিল ট্রানজিশন এলিমেন্টস, ট্রানজিশন এলিমেন্ট এরকম একটা ছিল। আর এখানে হচ্ছে ইনার মানে কি, আন্ত, আন্ত অবস্থান্তর মৌল বা অন্ত অবস্থান্তর মৌল, বা অনেকে অভ্যন্তরীণ অবস্থান্তর মৌল বলে থাকে। তো আমরা আন্ত আর অন্ত শব্দটাই বলবো। তো আমি যদি একটু বলি, আমাদের অবস্থান্তর মৌলগুলো হওয়ার কন্ডিশন কি ছিল সেই সময় ডি ব্লকে? আমাদের ডিটা 1 থেকে 9 হইতে হবে, মানে কি পূর্ণ থাকা যাবে না। এটাকে আমরা বলছিলাম অবস্থান্তর মৌল। আবার বলতেছি, অবস্থান্তর মৌল টপিকে মানে ডি ব্লকের অবস্থান্তর মৌল টপিকে আমরা বলছিলাম যে শর্ত ছিল দুইটা। 1 নাম্বার কন্ডিশন ছিল মৌলটা যেন ডি ব্লকের হয়, 2 নাম্বার কন্ডিশন ছিল আমাদের ডি অরবিটালটা যেন আংশিকভাবে ফিল আপ থাকে, মানে 1 থেকে 9 এর মধ্যে যেন ইলেকট্রন থাকে। অনুরূপভাবে আমরা যখন অন্ত অবস্থান্তরে আসবো, এখানে কিন্তু 1 থেকে 13 এর মধ্যে থাকবে। তুমি জানো ডি এর মধ্যে সর্বোচ্চ থাকে 10টা, তো 1 থেকে যদি 9 হয়, এফ এ তো 14টা থাকে, তো 1 থেকে 13টা থাকবে না এখানে। তাহলে এফ যদি 1 থেকে 13টার মধ্যে পাওয়া যায় ইলেকট্রন, তাহলে সেটাকে বলবো আমরা অন্ত অবস্থান্তর মৌল। এখানে যেমন দুইটা কন্ডিশন ছিল, মৌলটা ডি ব্লকের হতে হবে এবং স্থিতিশীল আয়নে 1 থেকে 9 এর মধ্যে থাকতে হবে ইলেকট্রন। অনুরূপভাবে এখানেও শেষের ইলেকট্রন মানে মৌলটা যেন এফ ব্লকের হয় এবং শেষের মানে তোমার কি বলে স্থিতিশীল আয়নে এফ অরবিটাল ইলেকট্রন যেন থাকে 1 থেকে 13টা, তাহলে কিন্তু তোমার অন্ত অবস্থান্তর মৌল তাকে বলতে পারবো বা আন্ত অবস্থান্তর মৌল তাকে বলতে পারবো। এটাই কিন্তু এখানে লিখছি আমি যে n-2f, মানে n-2 তো আমরা বলতেই পারি এখানে যে আমাদের এখানে ফরম্যাটটাই হচ্ছে n-2, অর্থাৎ f যদি আমাদের মূলত মনে রাখতে হবে এই বিষয়টা, f যদি আমাদের 1 থেকে 13 হয়, আর f এর সামনে কিন্তু n-2 হতে পারে। যদি তোমার 6 হয়, n যদি 6 হয় তাহলে এখানে 4 বসাতে বাধ্য, n যদি তোমার 7 হয় তাহলে এখানে কি বসাবা, 5 বসাতে হবে। তো এরকম বেশ কিছু মৌল আছে, তার মধ্যে একটা লিখছি আমি সেরিয়াম। কি লিখছি? সেরিয়াম। এটা 58 পারমাণবিক সংখ্যা 58। মোট আন্ত অবস্থান্তর মৌল, আন্ত অবস্থান্তর, মোট আন্ত অবস্থান্তর মৌল, মোট আন্ত অবস্থান্তর মৌল হচ্ছে 28টি। তাহলে বাদ গেল কে কে? এই যে এল এ কমা প্রথম মৌল দুইটা, ল্যান্থানাইট সিরিজের প্রথম মৌল ল্যান্থানাম, অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌল অ্যাক্টিনাম, এই দুজন কিন্তু বাদ যাবে। এই দুজন যদি বাদ না যাইতো তাহলে 30টা বলতাম আমি। কয়টা বলতাম? 30টা বলতাম। পরীক্ষা সাধারণত সেরিয়ামটা আসে 58 যেটা সেরিয়াম, এই মৌলটা সবচেয়ে বেশি কাজে লাগে যে আন্ত অবস্থান্তর বা ইনার ট্রানজিশন এলিমেন্ট নিচের কোনটি, তার মধ্যে সেরিয়ামটা আসে। আর আমি আমাকে যদি প্রশ্ন করে উনি যে আন্ত অবস্থান্তর মৌল টোটাল কয়টা, আমরা বলবো স্যার 28টা। কিভাবে বুঝলেন? আমরা বলবো স্যার ওই যে 15-15-30টার এখানে ল্যান্থানাইট সিরিজের ল্যান্থানাম আর অ্যাক্টিনাইট সিরিজের অ্যাক্টিনাম বাদ যাবে, এই দুইটা মিলে তো 30টা হইতো, তাহলে এই দুইটাই যদি বাদ যায় তাহলে 28টা হবে। তাই আমাকে অ্যান্সার দাগাইতে হবে 28টা। মোট যদি বলে, যদি মোট শব্দ বলে তাহলে 28টা দাগাইতে হবে। আচ্ছা গেল এটার কাহিনী, এটা এমসিকিউ আসে। এরপরে আমরা আবরণী প্রভাব নামে একটা পয়েন্টে আসতেছে। এখন আবরণী প্রভাব জানতে গেলে ওই বাংলা কথাটা বুঝতে গেলে অসুবিধা হবে, তাই আমি আমার মতো করে কিছু কথাবার্তা বলতেছি। মনে করো এটা একটা চুম্বক, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। হ্যাঁ, এটা নর্থ পোল, এটা সাউথ পোল। তারপরে এটা আরেকটা চুম্বক নিছি আমি, এটা নর্থ পোল মনে করে নিছি, এটা সাউথ পোল নিছি। কথা কি ঠিক আছে? এখন এই অংশটার মধ্যে কি হতে পারে বলতো? বিপরীতধর্মী চার্জ পরস্পরকে আকর্ষণ করে। আচ্ছা ঠিক আছে, এটা প্রথম পয়েন্ট গেল। এরপরে 2 নাম্বার পয়েন্ট আমি কথা বলতেছি, আমি কিন্তু বুঝাচ্ছি জিনিসটা, ওই যে আবরণী প্রভাব জিনিসটা বুঝাবো। তো এখন এন আর এস নিলাম, এইখানেও আমি নর্থ পোল আর সাউথ পোল বুঝাচ্ছি। আমি এইখানে আমি তোমার নর্থ পোল নিছি, এখানে সাউথ পোল নিছি, মাঝখানে একটা কিছু একটা দিছি, পর্দা টাইপের কিছু একটা, পর্দা বা কিছু একটা দিছি আমি, মানে একটা মানে কি আকর্ষণ অনুভব করতে পারবে না, কিন্তু একটা বাধা দিচ্ছি। বাধা, পর্দা না দিয়ে এখানে বলে দেই বাধা, এখানে একটা বাধা দিচ্ছি। এখন দেখো তো আকর্ষণ আগের মতো হবে কিনা? তাহলে এখানে আকর্ষণ হবে না, এবার আকর্ষণ হবে না, আকর্ষণ হবে না, হবে নাকি? এই বড় কিছু একটা বাধা দিলাম, মনে করি এটা দেয়ালে দিলাম একটা,
এটা দেয়াল দিলাম, এবার কি আকর্ষণ করবে নাকি চুম্বক? এই দুটো চুম্বক আকর্ষণ করবে না। আচ্ছা ঠিক আছে, এই উদাহরণটা দেখার পরে আমরা আরো একটা উদাহরণে যাচ্ছি। এবার এই ছবিটা উদাহরণ দেখা হয়ে গেছে, এখন আরো একটা উদাহরণে যাচ্ছি। মনে করো সোডিয়াম, আমি একটু মৌল দিয়ে উদাহরণ দিই। সোডিয়াম, এখানে কি হয় 1s2 2s2 2p6 3s1। আমাদের আমি বলি একটু, প্রথম কক্ষপথে 2টা, দ্বিতীয় কক্ষপথে 8টা, 1 2 3 4 5 6 7 8, 8টা, 8 দিয়ে 10 আর একে 11। এখানে যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে এই যে ভিতরের যে ইলেকট্রনগুলো আছে না, ভিতরের ইলেকট্রনগুলো ছাতার মতো কাজ করে। তাহলে আমরা একটু বলি যে ভেতরের ইলেকট্রনগুলো ছাতা বা কি বলে আবরণের মতো কাজ করে। আবরণের মতো, ছাতা তো আমরা পরীক্ষার খাতায় লিখবো না, আবরণের মতো কাজ করে। এখন ছাতা বা আবরণের মতো যদি কাজ, মনে করো ছাতার মতোই কাজ করলো, তাহলে এই ইলেকট্রনটা আর এখানে যে প্রোটন আছে, নিউক্লিয়াস আছে না এখানে ভিতরে, এই নিউক্লিয়াস আর এই ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বলটা কমে যাবে। আবার যদি এই ভিতরের অংশগুলো কিসের মতো আচরণ করে, ছাতার মতো আচরণ করে বা কোনো একটা বাধা হিসেবে কাজ করে, তাহলে আগে মানে নরমালি এর সাথে এই নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কি বাড়বে না কমবে? কমবে বোঝা যাচ্ছে। এটাকেই মানুষ বলে আবরণী প্রভাব। আমরা একটা ভাষা লিখছি, একটা কঠিন ভাষা, তো এখানে আবরণী প্রভাবকে মানুষ স্ক্রিনিং ইফেক্ট বা এটাকে অনেক সময় বলা যায় শেল্ডিং ইফেক্ট। শেল্ডিং ইফেক্ট দুইটাই বলা যায় কিন্তু, হ্যাঁ। তবে শেল্ডিং ইফেক্ট শব্দটা বেশি পাওয়া যায় বিভিন্ন জায়গায়, আবরণী প্রভাব অনেক সময় দিল না বাংলায়, ইংলিশ দিল। তাহলে শেল্ডিং ইফেক্ট বা কি বলে স্ক্রিনিং ইফেক্ট বলতে কি বোঝায় গবেষণা করি একটু। আমরা তো মোটামুটি দুইটা উদাহরণ দিয়েছিলাম, একটা মৌল দিয়ে একটা চুম্বক দিয়ে মোটামুটি একটা উদাহরণ দিলাম। দেখি তো কি হয়। পরমাণুর এনইউ মানে নিউক্লিয়াসের কেন্দ্র করে পরমাণুর তোমার কেন্দ্রে কে থাকে? নিউক্লিয়াস। যেসব ইলেকট্রন সমৃদ্ধ উপশক্তি স্তরগুলো আছে, উপশক্তি স্তরগুলো মনে করো এস এস পি, এগুলো চিন্তা করো একটু এই উদাহরণ অনুযায়ী, সেগুলো বহিঃস্তর শক্তি স্তরে উপস্থিত ইলেকট্রনের উপর, ধরে নাও এই ইলেকট্রনটা বোঝাচ্ছে বহিঃস্তরের, তাহলে উপস্থিত ইলেকট্রনের উপর এনইউ এর আকর্ষণ বলের প্রভাব হ্রাস করে থাকে। দেখো তো এর আকর্ষণ বলটা কি কমে যায়, হ্রাস, আমরা আমাদের ভাষায় বলতেছি আর কি, আকর্ষণ বল কমে যায়। কার কারণে? ভিতরে যে ইলেকট্রন গুলো আছে, এই ভিতরে উপশক্তি উপকক্ষ গুলো আছে না, এগুলা কি উপকক্ষ গুলো আছে না, এগুলো কিসের মতো কাজ করে? তাহলে বলো ছাতার মতো কাজ করে। এগুলো ছাতার মতো কাজ করে, এই কথাটা বলা হয়েছে। তাহলে কি বলা হয়েছে? এনইউ এর আকর্ষণ বলের প্রভাব হ্রাস করে থাকে। মধ্যবর্তী উপশক্তি স্তর পূর্ণ ইলেকট্রনগুলো এনইউ এর আধানকে আবৃত করে রাখে। দেখো তো ভাষাটা দেখো খালি, মধ্যবর্তী উপশক্তি স্তর পূর্ণ ইলেকট্রন প্রত্যেকটা ফিল আছে কিন্তু, 6টা থাকার কথা 6টাই আছে, 2টা থাকার কথা 2টাই আছে, 2টা থাকার কথা 2টাই আছে। আবৃত করার এক ক্ষমতাকে আবৃত করে রাখছে না, কাকে? ওই যে বাইরের ইলেকট্রনের আকর্ষণটাকে আবৃত করার এক ক্ষমতাটাকে মানুষ বলে আবরণী প্রভাব বলে। এটা মূলত জ্ঞানমূলক, মানে এই অংশটা মূলত ক নাম্বার আসতে পারে, এই ক্রমটা 3 স্টার দিলাম। কার বেশি আর কি, কার আবরণী প্রভাব বেশি, এখানে 3 স্টার দিলাম, মাথা রাখতে হবে। এখানে সবচেয়ে বেশি হয় এস অরবিটালের, এস, তারপরে পি, তারপরে ডি, তারপরে এফ। সবচেয়ে কম কার? এফ। সবচেয়ে কম হচ্ছে এফ এর, সবচেয়ে বেশি হচ্ছে এস এর। এস এর মধ্যে ইলেকট্রনগুলো কাছাকাছি থাকে, সাইজ ছোট, তো এর সাইজ ছোট, এর সাইজ বড়। এভাবে একটু কষ্ট করে মনে রাখলেই হবে। এরপরে কিছু দেখতে পাচ্ছি ধর্ম দেখতে পাচ্ছি আমরা। এই ধর্মগুলো লাগবে এমসিকিউতে, এই ধর্মগুলো আমাদের এমসিকিউতে কাজে লাগবে। তো কি কি আছে এখানে বলি। প্রথমে ল্যান্থানেট সময়ে ধর্মাবলী নিয়ে কাজ করতেছি আমি, কাজে লাগবে উচ্চতর দক্ষতামূলক এমসিকিউতে। এরা ভারী ধাতু এবং তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী, মাস্ট বি, মুখস্থ রাখতে হবে, কিচ্ছু করার নাই। এরপর 2 নাম্বার, এদের ঘনত্ব, এদের গলনাঙ্ক, এদের স্ফুরণাঙ্ক অনেক বেশি থাকে। এবং এখানে আমরা অন্ত অবস্থান্তর মৌল নামে কিছু একটা পাই।
তো অন্ত অবস্থান্তর মৌল তো আমরা ওইখানেও পেতে পারি, কারণ এখানে দেখি একটু অন্ত অবস্থান্তর মৌল আমি টোটাল কয়টা দিছি, 28 দিছি। 28 তো আর ল্যান্থানাইট দিয়ে হয় না, ল্যান্থানাইট সিরিজ দিয়ে মাত্র, তো ল্যান্থানাইট সিরিজে মাত্র 15টা মৌল সিরিজে। আর তাহলে বাকি মৌলগুলো আসলে কোথা থেকে? অ্যাক্টিনেট থেকে আসছে। বোঝা গেল অন্ত অবস্থান্তর মৌল আমরা এখানেও পাবো, মানে অ্যাক্টিনেট সিরিজের মধ্যেও কিন্তু পাবো। তো যাই হোক, অন্ত অবস্থান্তর মৌল হতে গেলে এফ এর মধ্যে ইলেকট্রন থাকতে হবে 1 থেকে 13টা, এবং এদের আয়ন বর্ণযুক্ত হয় এবং এরা জটিল আয়ন গঠন করতে পারে কিছু। তো যাই হোক, এদের আয়ন বর্ণযুক্ত, এটা কাজে লাগবে, বর্ণযুক্তটা কাজে লাগে, পাশাপাশি ভারী ধাতুটা কাজে লাগে। আমি একটু 3 স্টার দিই ভারী ধাতু, মানে এই পয়েন্টটা 1 নাম্বার পয়েন্টটা কাজে লাগবে, 3 নাম্বার পয়েন্টটা কাজে লাগে বেশি, এর মানে এই না বাকিগুলো পড়বা না, কাজে লাগে। 4 নাম্বার পয়েন্ট দেখো, এদের আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম। এদের আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম, এজন্য সব ধাতুর তড়িৎ ধনাত্মকতা ধর্ম বেশি থাকে। সব মানে ল্যান্থানাইট সিরিজ সবগুলোরই তড়িৎ ধনাত্মকতা ধর্ম থাকে, অর্থাৎ এরা নেগেটিভ হয় না। যেমন ক্লোরিন মাইনাস হতে পারে, O2 মাইনাস হতে পারে, এরা কিন্তু মাইনাস হয় না, এরা কিন্তু ধনাত্মকতা দেখায়, অর্থাৎ ধনাত্মকতা ধর্ম প্রদান করে। কারণ কি? এদের আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম। এরপরে 5 নাম্বার পয়েন্টে আসি, প্রধান ও অধিকতর স্থায়ী জারণ অবস্থা +3, মুখস্থ রাখতে হবে, এটা 3 স্টার দিলাম। মানে প্রশ্নটা আসবে এইভাবে, ল্যান্থানাইট সিরিজের স্থায়ী জারণ অবস্থা, ল্যান্থানাইট সিরিজের স্থায়ী জারণ অবস্থা কোনটি? +3। আরো অনেকগুলো অপশন দিয়ে +2ও দিতে পারে, +4ও দিতে পারে। এই কারণে লিখছি যে স্থায়ী হচ্ছে +3, তবে +2ও দেখা যায়, +4ও দেখা যায়। তবে এই +2 আর +4 কিন্তু স্থায়ী না, স্থায়ী কিন্তু +3, এটা একটু কষ্ট করে মাথায় রাখতে হবে। যেমন এখানে EU2+, ইউরোপিয়াম বলছি আমি, EU2+, ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে 4F7, দরকার নেই ইলেকট্রন বিন্যাসের, তুমি শুধু মুখস্থ রাখবা যে EU2+ হতে পারে, মানে ইউরোপিয়াম আয়ন। টারবিয়াম Tb4+, টারবিয়াম আয়ন, ইলেকট্রন বিন্যাস করলে দাঁড়াবে 4F7, ইলেকট্রন বিন্যাসের দরকার নেই। তো তাহলে EU2+ হতে পারে, Tb4+ হতে পারে, ইত্যাদি ইত্যাদি। তুমি একটু কষ্ট করে মনে রাখার চেষ্টা করবা। আর সবচেয়ে বড় কথা, উদাহরণগুলো মনে রাখারই দরকার নেই, তুমি শুধু মনে রাখবে স্থায়ী জারণ অবস্থা ল্যান্থানাইটের হচ্ছে +3, এনাফ, আর কিছু লাগবে না। এরপরে দেখো ইউভি, বাংলা কি বলে? অতি বেগুনি। আইআর, অবলোহিত। জি, ইউভি আইআর রশ্মি শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে এরা বিকিরণ করতে পারে। দৃশ্যমান মানে 380 থেকে 780। তাহলে ইউভি আইআর রশ্মি শোষণ করে দৃশ্যমান আলোর পরিসরে এরা বিকিরণ করতে পারে। তাই এদের বিভিন্ন অক্সাইড কোথায় কোথায়? সানগ্লাসে, ওয়েল্ডিং কাজে ব্যবহৃত, গগলস তৈরিতে ইউজ হয়, সানগ্লাস ও ওয়েল্ডিং কাজে ব্যবহৃত গগলস তৈরিতে ইউজ হয়। মুখস্থ করার চেষ্টা করবা, আমি একটু 3 স্টার দিলাম, মুখস্থ করলেই কাজে লাগবে, কারণ এগুলো তো বোঝার জিনিস না। এরপর আমরা দেখব যে এদের সংকোচন ঘটে, অস্বাভাবিকভাবে সংকোচন ঘটে, যেটা আমরা সামনের টপিকে, মানে সামনের অংশে আলোচনা করব। এই জিনিসটা, এটা কাজে লাগবে 6 নম্বরে, এটা আমাদের অনুধাবনে কাজে লাগে। ওই যে লিখে দিই একটু, এটা আমাদের অনুধাবনে কাজে লাগবে, ল্যান্থানাইট সংকোচন। এরপরে একটা মৌল পাওয়া যায় পিএম, এই মৌলটা শুধু তেজস্ক্রিয় মৌল। আমরা যখন অ্যাক্টিনেট মৌলগুলো যাবো না, অ্যাক্টিনেট ধর্মাবলী, তখন দেখবো ওরা সবগুলোই তেজস্ক্রিয়। এরা তেজস্ক্রিয় না, একজন আছে অবশ্য, সেটা হচ্ছে পিএম। এই মৌলটা হচ্ছে তেজস্ক্রিয়, শুধু একজনের নাম লিখছে কিন্তু বাকিগুলো না। এরপর তুমি যদি অ্যাক্টিনেটের ধর্মাবলীতে চলে আসো, এটা কিন্তু ল্যান্থানাইট, এটা হচ্ছে অ্যাক্টিনাইটের ধর্ম। দেখো তো এখানে কি লিখছি আমি, সবগুলোই তেজস্ক্রিয় মৌল। এরা কিন্তু সবগুলোই না, শুধুমাত্র পিএম। আর অ্যাক্টিনেটের মধ্যে সবগুলোই, এবং ঘনত্ব মোটামুটি খুব বেশি। তবে ব্যতিক্রম হিসেবে লিখছি আমি থোরিয়াম। এর এসপিজিআর আমি লিখছি এখানে 10.11। আশা করি বুঝতে পারো নাই। এসপিজিআর মানে স্পেসিফিক গ্রাভিটি, আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব। তো এখানে কেমনে লিখবো, জায়গা শর্ত আমি একটু সংক্ষেপে বলে দিই যে এখানে বইয়ে অনেক সময় এসপিজিআর শব্দ পাবা। তো এসপি মানে স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক গ্রাভিটি, GRAVITY, স্পেসিফিক গ্রাভিটি। এবং এর মানটা হচ্ছে, থোরিয়ামের মান হচ্ছে 10.11। অথবা এটা কিন্তু রেফারেন্স হিসেবে আমি দিতে পারি, এটা কিন্তু আমি একটু বলি, এটা কিন্তু রেফারেন্স হিসেবে দিতে পারি হাজারি স্যার।
যদি অপশনে 10.11 না থাকে তাহলে তুমি 11.7 দাগাবা। থোরিয়ামের এই যে থোরিয়াম টিএস, থোরিয়ামের স্পেসিফিক গ্রাভিটি 10.11। এখানে রেফারেন্স হিসেবে আমি ইউজ করলাম হাজারি। এবং যদি 10.11 না থাকে তাহলে নিশ্চয়ই 11.7 কিন্তু পাওয়া যাবে। আর যদি এটাই থাকে তাহলে এখানে টিক মারবো। কথাকে বুঝতে পারছো? তাহলে এসপিজিআর অন্য কেউ না, এটা হচ্ছে স্পেসিফিক গ্রাভিটি বা বাংলায় বলে আপেক্ষিক ঘনত্ব। ওকে, এরপরে এদের উচ্চ গলনাঙ্ক এবং স্ফুরণাঙ্ক আছে এদের। 3 নাম্বার, এরা অধিক তড়িৎ ধনাত্মক মৌল বা ধাতু এবং এটা জারণ অবস্থা বেশ কয়েকটা পাওয়া যায়, +3, +4, +5, +6। এরা বিভিন্ন রকম জারণ অবস্থা প্রদর্শন করে। তাহলে জারণ অবস্থা আমরা সবচেয়ে মনে রাখবো এইটার না, মনে রাখবো কোনটার? ল্যান্থানাইডের। কোনটা? প্লাস, এই যে লেখা আছে কোথাও +3, এটা মনে রাখবো। এদের জারণ অবস্থা আসে না, কম আসে, ওদেরটা বেশি আসে। এদের আয়নীকরণ শক্তি কম, ওইখানেও কিন্তু আমরা দেখছিলাম এদের আয়নীকরণ শক্তি ডি ব্লক মৌল অপেক্ষা কম, বলছিলাম না ওইখানে? এখানে কিন্তু বলছি যে এদের আয়নীকরণ শক্তি কম, এখানে বলতে অ্যাক্টিনেটের এখানে আর কি। ওকে, এরপরে দেখো 5 নাম্বার, বাতাসের সংস্পর্শে মলিন ও কম সক্রিয় হয়, মনে রাখবে একটু। 6 নাম্বার, সূক্ষ্ম চূর্ণ অবস্থায় অত্যন্ত সক্রিয়, সূক্ষ্ম চূর্ণ মানে গুঁড়া, সূক্ষ্ম গুঁড়া অবস্থায় অত্যন্ত সক্রিয় অবস্থায় থাকে। উত্তপ্ত পানি ও লঘু অ্যাসিডের সাথে এরা বিক্রিয়া করতে পারে এবং এমসিকিউ কোন গ্যাস? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে পারে। কারা? অ্যাক্টিনের সিরিজের মৌলগুলো। এরপরে এদের ওপর ক্ষার দ্রবণে প্রভাব নাই, যৌগসমূহ বেশি ক্ষারীয় হয়। এরপর দেখো এখানে থোরিয়া নামে একটা কথা লিখছি আমি, THO2, থোরিয়াম অক্সাইড, থোরিয়াম ডাইঅক্সাইড যে যেটা বলে আর কি। তাহলে এটাকে অনেক সময় মানুষ থোরিয়াও বলে, তাহলে থোরিয়াম অক্সাইড বলো, থোরিয়াম ডাইঅক্সাইড বলো, শুধু থোরিয়া বলো, কোনো অসুবিধা নাই। তারপরে সেরিয়া, এই যে সেরিয়া নাম দিছি। তারপরে সেরিয়াম ডাইঅক্সাইড বলো বা সেরিয়াম অক্সাইড বলো, বিভিন্ন নামে মানুষ বলে আর কি। তো আমরা যেগুলো প্রচলিত নাম বেশি কাজে লাগে সেগুলোই লিখছি, থোরিয়া, সেরিয়া, ঠিক আছে। হয়তো থোরিয়াম ডাইঅক্সাইড থাকতে পারে, হয়তো থোরিয়াম অক্সাইড থাকতে পারে, হয়তো সেরিয়াম ডাইঅক্সাইড থাকতে পারে, হয়তো সেরিয়াম অক্সাইড থাকতে পারে, আর সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে সেরিয়া শব্দ, ঠিক আছে। এদের মিশ্রণ সূক্ষ্ম কণারূপে কোথায় কোথায়? গাড়ির হেডলাইট, জাহাজ ও রেল গাড়ির সার্চ লাইটে থাকে বা ইউজ করা হয়। মুখস্থ রাখতে হবে, নাহলে নাম্বার পাবা না। এরপরে 9 নাম্বার দেখো, অক্সো আয়ন গঠন করে। অক্সো আয়ন বলতে কি কি বুঝাচ্ছি আমি? ইউও প্লাস অথবা বা UO2 প্লাস। তাহলে UO প্লাস বা UO2 প্লাস এই অক্সো আয়নগুলো, ক্যাটায়নগুলো তৈরি করতে পারে এই অ্যাক্টিনের সিরিজের মৌলগুলো। তুমি বুঝতে রাখার চেষ্টা করবা। এরপর 10 নাম্বার, এরা জটিল যৌগ গঠনের প্রবণতা বেশি, জটিল যৌগ গঠন করতে পারে কিন্তু, ঠিক আছে। এদের তুলনায় এরা জটিল যৌগ গঠন করতে পারে। লিখছে না এখানে জটিল আয়ন গঠন করতে পারে, এরা অল্প পারে কিন্তু এরা সবচেয়ে বেশি পারে, এই কারণে বেশি শব্দ ব্যবহার করা হয়েছে এমসিকিউ। এরপরে 11 নাম্বার, লঘু খনিজ অ্যাসিডের সাথে এরা বিক্রিয়া করতে পারে, খনিজ অ্যাসিড লঘু। এরপরে তোমার কি বলা হয়েছে এখানে? 12 নাম্বার, অ্যাক্টিনেট সংকোচন ঘটে। এটা কিন্তু কাজে লাগে না অবশ্য, মূলত কাজে লাগে ল্যান্থানেট সংকোচন। আমি লিখে দিয়েছিলাম বোধহয়, যে ল্যান্থানেট সংকোচন ঘটে 3 স্টার 6 নাম্বারে আসে। অ্যাক্টিনেট সংকোচনটা কিন্তু এরা আসে না, মানে এখান থেকে পাওয়া যায় না। এখানে একটা কথা লিখছিলাম আমি, কথাটা হচ্ছে এরকম, এরা অন্ত অবস্থান্তর মৌল গঠন করতে পারে। এরাও কিন্তু অন্ত অবস্থান্তর মৌল গঠন করতে পারে, এরা অন্ত অবস্থান্তর মৌল গঠন করতে পারে, ঠিক আছে। এবং সংখ্যা লিখে দিলাম F1 থেকে 13। এখানে হলো কেন? হতেই পারে, কারণ আমরা তো বলে দিছি যে অন্ত অবস্থান্তর মৌল মোট 28টা দিছি এখানে আমি, নাকি কটা দিছি? 28টা দিছি। 28টা কেমনে আসছে? ল্যান্থানেট থেকেও আসছে, অ্যাক্টিনেট থেকেও আসছে, বোঝা গেল ওরাও করে এরাও করে। তার মধ্যে পরীক্ষা কোনটা বেশি পাওয়া যায়? সেরিয়াম পাওয়া যায়। আমি 3 স্টার দিলাম সেরিয়ামের পাশে, পরীক্ষা সেরিয়াম বেশি পাওয়া যায়। তাহলে এই যে যা বললাম, উদাহরণ বললাম, থিওরি কিছু আলোচনা করলাম, এগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। আমরা এখন পর্যন্ত 3টা পয়েন্ট আলোচনা করে নেই বা করবো এখন। একটা হচ্ছে বিরল মৃত্তিকা, বলছিলাম বোধহয় বিরল মৃত্তিকা নিয়ে কাজ করবো। আরেকটা হচ্ছে ল্যান্থানিন সংকোচন আর অ্যাক্টিনিন সংকোচন নিয়ে কথাবার্তা বলবো। ওকে, তাহলে আমরা এখন বিরল মৃত্তিকা চলে আসলাম। তো বিরল মৃত্তিকাকে মানুষ ইংরেজিতে রেয়ার আর্থ এলিমেন্ট বলে, কিন্তু কাজে লাগে খুব, মানে ইংলিশ নামটা কাজে লাগে, হ্যাঁ।
আর এ রেয়ার আর্থ, EARTH রেয়ার আর্থ এলিমেন্টস। যেহেতু বিরল মৃত্তিকা একটা না, এই কারণে বহুবচন শব্দ মানুষ ব্যবহার করে। এলিমেন্টস, MENTS, রেয়ার আর্থ এলিমেন্টস, বিরল মৃত্তিকা। তো বিরল মৃত্তিকা মৌলগুলো কোথায় পাওয়া যায়? ল্যান্থানাইট সিরিজে পাওয়া যায়। কোথায় পাওয়া যায়? ল্যান্থানাইট সিরিজের মৌলগুলোকে বলা হয় ল্যান্থানাইট, ল্যান্থানাইট সিরিজের মৌল। তাহলে আমরা যদি সংক্ষেপে বলি যে বিরল মৃত্তিকার ইংরেজি নাম রেয়ার আর্থ এলিমেন্ট, কোথায় পাওয়া যায়? ল্যান্থানাইট সিরিজে পাওয়া যায়। তো ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা? 15টা সিরিজে। তাহলে ল্যান্থানাইট সিরিজের মৌল 15টা, আর ল্যান্থানাইট যদি মৌল বলে তাহলে 14টা হবে। কে বাদ যাবে? প্রথম মৌলটাই বাদ যাবে, ল্যান্থানামি বাদ যাবে। তো এখানে কিছু কথা লিখছি যে প্রকৃতিতে ল্যান্থানাইট মৌলসমূহ খুব কম পরিমাণে যৌগ রূপে পাওয়া যায়। যৌগ রূপে এদেরকে পাওয়া যায় না বলে এদেরকে বিরল মৃত্তিকা মৌল বলা হয় বা রেয়ার আর্থ এলিমেন্টস বলা হয়। মোট বিরল মৃত্তিকা 15টা, সরি এখানে 15টা কেন হবে? 17টা হবে। মোট বিরল মৃত্তিকা 15টা, ঠিক আছে 15টা বলা যাবে না, 17টা বলতে হবে। মোট বিরল মৃত্তিকা 17টা। এখানে 15টা বলা হয়েছিল কেন? ওই যে ইয়ার জন্য, ওই যে কি বলে ল্যান্থানাইট 15টা আছে, কিন্তু 17টা কেমনে হয়েছে আমি তোমাকে বলি একটু। ল্যান্থানাইট 15টা, হ্যাঁ ল্যান্থানাইট 15টা, পাশাপাশি এখানে যোগ হবে স্ক্যান্ডিয়াম, পাশাপাশি এখানে যোগ হবে ইট্রিয়াম। স্ক্যান্ডিয়াম সবাই জানে 21, আর ইট্রিয়াম মোটামুটি জানা বোধ হয় 39। তাহলে এবার গবেষণা করে দেখো তো কয়টা হচ্ছে? 15 2 17 হচ্ছে। তো এমসিকিউ যদি আসে যে বিরল মৃত্তিকা মোট কতটি, অ্যান্সার হবে 17টি। যদি বলে ল্যান্থানাইট সিরিজের মধ্যে পাওয়া যায় কয়টি? 15টি। বাইরের কে কে? এই দুজন মানুষ, এই দুজন বাইরের, এবং এরা কে? এরা ডি ব্লকের। কথা বুঝতে পারো নি? ওকে, তো এই কষ্ট করে মনে রাখতে হবে। এরপরে এরা কিন্তু উজ্জ্বল টাইপের হয়, সাদা হতে পারে, রূপালী হতে পারে, ইলেকট্রোপজিটিভ মানে তড়িৎ ধনাত্মক হতে পারে, এবং এরা খুবই সক্রিয়, অত্যন্ত সক্রিয়। এরপর 3 নাম্বার, এদের রাসায়নিক ধর্ম প্রায় সেম থাকে সবাইরে। এরপরে এরা +3 সুস্থির জারণ অবস্থা দেখায়, অবশ্যই দেখাবে, কারণ ল্যান্থানাইট গুলো তো +3 বেশ মানে স্থিতিশীল দেখায় বা সুস্থির দেখায়। এরপরে বায়ুর উপস্থিতিতে এরা বিবর্ণ হতে পারে। এরপরে 6 নাম্বার, এরা ক্ষারকীয় অক্সাইড গঠন করতে পারে। এরপরে শীতল অবস্থায় এরা পানির সাথে ধীরে ধীরে বিক্রিয়া করে, কিন্তু উত্তপ্ত অবস্থায় এরা পানির সাথে দ্রুত বিক্রিয়া করে। এমসিকিউ। এরপরে এদের সাইজ প্রায় সেম, যে যারা বিরল মৃত্তিকা হবে এদের সাইজ প্রায় সেম, যার কারণে এদেরকে পৃথক করা অনেক কষ্টকর হয়ে যায়। তো কষ্টকর হয়ে যায় বিধায় এদেরকে পৃথক করা যায় না, বিধায় এরা প্রকৃতিতে কম যৌগ তৈরি করতে পারে, খুবই কম পরিমাণে যৌগ হিসেবে থাকতে পারে। কথাকে বুঝতে পারছো? এগুলো একটু কষ্ট করে মনে রাখা উচিত। আমরা এখন ল্যান্থানের সংকোচন এবং অ্যাক্টিনের সংকোচনে চলে আসলাম। তো আমাদের অ্যাক্টিনের সংকোচন টপিকটা কম কাজে লাগে, ল্যান্থানের সংকোচনটা বেশি কাজে লাগে। নর্মালি এটা খ নাম্বারে বেশি পাওয়া যায়, এবং অনেক বইটা আলোচনা করেই নেই, যদিও করে শুধু ল্যান্থানাইটটা কেউ কেউ করছে, এটা করেই নেই। আমরা মাথায় রাখবো যে দুইজনেরই সংকোচন হয়, ল্যান্থানাইট সিরিজেরও সংকোচন ঘটে, অ্যাক্টিনেটেরও সেম ঘটনা ঘটে। তো আমরা জানি যে এক্স রশ্মি মানে রঞ্জন রশ্মি, সবাই মোটামুটি জানে। এক্স রশ্মির বিশ্লেষণ থেকে দেখা যায়, গবেষণা করে দেখা গেছে আর কি, LA থেকে LU পর্যন্ত মানে ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত মোট পারমাণবিক ব্যাসার্ধের সংকোচনের একটা মান বের করা হয়েছে। সেই মানটা হচ্ছে 4.5 পিকোমিটার। কত? 4.5 পিকোমিটার। এটা একটু মুখস্থ রাখার চেষ্টা করবা, এটা কাজে লাগে না যদিও বা, কিন্তু কাজে লাগতে আর কতক্ষণ। এরপর আমরা ল্যান্থানের সংকোচনের বেশ কিছু কারণ উল্লেখ করছি। আমি একটু আমার মতো করে বলি, তারপরে তুমি যা যা বলার বলিও আর কি। মূলত এই যে ল্যান্থানাম থেকে LU পর্যন্ত এই মৌলগুলো নিয়মিতভাবে এদের কিন্তু স্থায়ী জারণ মান কিন্তু +3, সবাই জানে স্থায়ী জারণ মান কত? +3। তো LA থেকে LU পর্যন্ত নিয়মিতভাবে সাইজটা এদের কমতে থাকে, সাইজ হ্রাস পেতে থাকে, আর এটাই হচ্ছে ল্যান্থানের সংকোচন। আমি সংক্ষেপে যদি বলি একটু, আমি আবারও বলতেছি, ল্যান্থানাইট সিরিজের প্রথম কে? LA, শেষে কে? LU। এদের যে ত্রিধনাত্মক আয়ন আছে, এই ধাতুগুলোকে যদি আমি মেটাল দিয়ে মানে M দিয়ে কল্পনা করি, ধাতু মানে কি? মেটাল। আর এদের ত্রিধনাত্মক আয়ন মানে কি? 3+। এই কারণে তোমাদের হাজারি স্যারের বইয়ে আছে যে ল্যান্থানাইট সিরিজের ত্রিধনাত্মক আয়নগুলোর বাম থেকে ডানে যত যাবা তত তাদের পারমাণবিক ব্যাসার্ধ ধীরে ধীরে
হ্রাস পেতে থাকবে এবং এটাকেই বলা হচ্ছে ল্যান্থানের সংকোচন। এইটুকু বলা হয়েছে, ঠিক আছে? জীবন বাঁচা ফরজ, চাইলে এইটুকু মারি দিতে পারো যদি তুমি বিস্তারিত না জানো আর কি। কথা বুঝতে পারছো কিনা আমি জানি না, বুঝতে পারছো কি? তাহলে M3+ বা মেটাল 3+ যে মৌলগুলো, ল্যান্থানের সিরিজের যে মৌলগুলো, এরা যত বাম থেকে ডানের দিকে যাবে তত এদের সাইজটা কমে যাবে, আর এই সাইজ কমে যাওয়ার কারণে এদেরকে মানুষ বলে ল্যান্থানের সংকোচন, ল্যান্থানাইট সংকোচন, সংক্ষেপে বললাম ল্যান্থানের সংকোচন। তো আমরা ভালো করে লিখছি এখানে অফিসিয়াল ভাবে, কিন্তু দেখো এখানে তো 1 নম্বরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে ল্যান্থানামের ইলেকট্রন কতগুলো? 57টা টোটাল না? 57টা। তো শেষের ইলেকট্রনটা হচ্ছে 57তম। তো 57তম যে ইলেকট্রনটা, এটা 4f মানে 4f অরবিটালে প্রবেশ করার কথা, কিন্তু 4d তে না গিয়ে মানে 4f এ না গিয়ে 5d তে প্রবেশ করে। আমরা দেখেই আসলাম যেহেতু 5d তে প্রকাশ করে তাই একে আমরা f ব্লক বলিনি, বলছিলাম একটা d ব্লকের মধ্যে রাখছিলাম। ওই যে তিনটা জিনিস d ব্লকের ছিল, La ছিল, অ্যাক্টিনাম ছিল, থোরিয়াম ছিল, তিনজন ছিল না? তার মধ্যে এই লকটার শেষের ইলেকট্রনটা এফ এ যায় না, এফ এ না গিয়ে ডি তে যায়, 5d তে যায়। আচ্ছা, এই কথাটা মাথায় রাখবো। এরপরে কে আছে? সেরিয়াম। দেখো, সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের শেষের ইলেকট্রনগুলো 5d তে না গিয়ে আবার 4f এ যায়। এই কারণেই তো বলছিলাম যে 15টা মৌলের মধ্যে একটা বাদ দাও, তখন 14টা পাওয়া যাবে, তাই না? তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এরকম যে এই দুইজনের মধ্যে, মানে এই সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের শেষের ইলেকট্রনগুলো 5d তে না গিয়ে 4f এ যায়। এই কারণে এদেরকে বলা হয় f ব্লক মৌল। বাদ গেল শুধু ল্যান্থানাম। আচ্ছা, হইলো। এরপরে দেখো, f উপকক্ষে আবরণী প্রভাব সবচেয়ে কম। কিভাবে বুঝলেন? আমরা আবরণী প্রভাব কিছুক্ষণ আগে দেখে আসলাম, S P D F দেখে আসলাম না? সবচেয়ে বেশি ছিল কার? তারপরে P, তারপরে D, তারপরে F, ঠিক কিনা? তাহলে আমরা যদি গবেষণা করতে যাচ্ছি, গবেষণা করে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে F উপকক্ষে আবরণী প্রভাব সবচেয়ে কম। আবরণী প্রভাব কি আমরা অলরেডি আলোচনা করে আসলাম। যেহেতু আবরণী প্রভাব কম, এটা নিজের বিবেকে প্রশ্ন করো তো, আমরা তো আলোচনা করে আসলাম। আবরণী প্রভাব কম মানে কি? আকর্ষণ বল বেশি। আবরণী প্রভাব যেমন এখানে আমরা কিছুক্ষণ আগে কাজ করছিলাম, মানে যখন আবরণী প্রভাব নিয়ে কাজ করছিলাম, যে সোডিয়াম নিয়ে উদাহরণ দিয়েছিলাম আমরা। এখানে 2টা, এখানে 8টা, 1 2 3 4 5 6 7 8, এখানে একটা। ভিতরে ইলেকট্রনগুলো কিসের মতো? ছাতার মতো কাজ করছিল, বা একটা কি বাধা হিসেবে কাজ করছিল। এই বাধাটাই যদি কম হয়, এর সাথে এর আকর্ষণ বলটা কি হবে? বেশি হবে বোধ আমার কাছে যেটা মনে হচ্ছে আর কি। এবার বাধাটা অনেক বেশি, আবরণী প্রভাব অনেক বেশি, এবার এর সাথে আকর্ষণ বল কম, সহজেই বের হতে পারবে, তাই না? তাহলে বোঝা গেল আবরণী প্রভাব যত কম হবে আকর্ষণ বলটা তত বেশি হবে। আকর্ষণ বল বলতে ওই শেষের ইলেকট্রন আর নিউক্লিয়াসের মধ্যে। দেখো এখানে কি বলা হয়েছে, তাহলে পারমাণবিক সংখ্যা যত বেশি হবে, যত বেশি বাম থেকে ডানে যত যাব আমরা, আবরণী ক্ষমতাটা কার? 4f এর। কার? 4f এর। কারণ কি? কারণ এই সেরিয়াম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে মৌলগুলো আছে শেষের ইলেকট্রন 5d তে যায় না, কোথায় যায়? 4f এ যায়। তাই আমরা বলছি পারমাণবিক সংখ্যা যত বাড়বে, এই বাম থেকে ডানে গেলে বাড়বে না, পারমাণবিক সংখ্যা যত বাড়বে আবরণী ক্ষমতা, মানে 4f এর আবরণী ক্ষমতাটা তত কমে যাবে। আচ্ছা, আবরণী ক্ষমতা যদি কমে যায় তাহলে আমরা তো জানি পারমাণবিক সংখ্যা বাড়া মানে কি? প্রোটনও বাড়া নিউক্লিয়াসের। এই সোডিয়াম আর ম্যাগনেসিয়াম, সোডিয়ামের প্রোটন 11, আরো সামনে যাও ম্যাগনেসিয়াম 12, আরো যাও অ্যালুমিনিয়াম 13। তার মানে বোঝা গেল পারমাণবিক সংখ্যা যত বৃদ্ধি পাবে আমাদের প্রোটন সংখ্যা, প্রোটনের চার্জ কেমন? পজিটিভ, পজিটিভ। আর প্রোটন থাকে কোথায়? নিউক্লিয়াসে। পারমাণবিক সংখ্যা বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এদের নিউক্লিয়াসের পজিটিভ চার্জও, কথা তো ঠিকই আছে। আচ্ছা, বৃদ্ধি পাওয়ার কারণে এদের আকর্ষণ বলটা নাকি বেশি হয়। আকর্ষণ বল বেশি হওয়ার মেইন কারণ কিন্তু এটা। তাকাও, আকর্ষণ বল বেশি হওয়ার কারণ কি? এর আবরণী ক্ষমতাটা কম। এর যদি আবরণী ক্ষমতা কম হয়, বেশি করে আকর্ষণ করবে না? আবরণী ক্ষমতা কম, প্রভাব কম, বেশি করে আকর্ষণ করবে, ওটাই বলতেছি। ক্ষমতা কম, বেশি করে আকর্ষণ করবে। আর বেশি করে আকর্ষণ করলে সাইজটা কেমন হতে পারে বলো তো একটু? সাইজটা কম হয়ে যাবে, এটাই তো, এটাই তো। এই কারণে কিন্তু সাইজটা, এই কারণে এদের সংকোচন ঘটে। মূলত কারণ কিন্তু এইটা। এই কয়েকটা কারণ তোমাকে বাসায় ঠান্ডা মাথায় গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তাহলে তুমি এই টাইপের প্রশ্ন যদি আসে তুমি লিখতে পারবা। ম্যাক্সিমাম স্টুডেন্ট কিন্তু লিখে না, এটা পারে না, তো একটু অন্য টাইপের যে, এই কারণে পারে না। ওই সহজ একটা উদাহরণ দিয়ে এরকম করে যে ল্যান্থানার সিরিজে ত্রিধনাত্মক আয়নগুলোর
বাম থেকে ডানে গেলে ধীরে ধীরে কমে যায়, এই কারণে আকারও কমে যায়। এটা দুর্বল একটা অ্যান্সার, দুর্বল অ্যান্সার। তো তুমি ওটাও খাতায় লিখবা, যেভাবে বললাম এভাবে তুমি মাথায় রাখবা যে ল্যান্থানের সংকোচন পারবে সে অ্যাক্টিনের সংকোচনও পারবে, কারণ পূর্বের মতোই এটা প্রায় সেম। যেমন অ্যাক্টিনেটের প্রথম মৌল কে বলতো? অ্যাক্টিনাম, এসি। এর 89তম যে ইলেকট্রনটা, তুমি জানো এর পারমাণবিক সংখ্যা 89 নাকি? এর 89তম যে ইলেকট্রনটা এটা 5f এ প্রবেশ করার কথা, কিন্তু 5f এ না গিয়ে এরা চলে যায় 6d তে। যেহেতু 6d তে যায়, তাই তো আমরা বলছিলাম এটা এফ ব্লকের মৌল না। বলছিলাম না এফ ব্লকের মৌল না। আমরা আরো একটা কথা বলছিলাম যে থোরিয়ামও কিন্তু এফ ব্লকের মৌল না। আমরা সেই সময় আলোচনা করে আসলাম, আজকে তো আলোচনা করলাম যে তিনজন মানুষ বলো করে এল প্যাটার্ন বলছিলাম। এই যে এল প্যাটার্ন, এল প্যাটার্নে এইখানে মৌল কে ছিল? ল্যান্থানাম ছিল। তার নিচে কে ছিল? অ্যাক্টিনাম ছিল। তারপরে কে ছিল? থোরিয়াম ছিল। এল প্যাটার্ন না? তাহলে এই তিনজন মানুষ কে ছিল বলতো? কোন ব্লকের মৌল ছিল? এরা ডি ব্লকের ছিল। তাহলে থোরিয়াম কি তোমার এফ ব্লকের হবে? তাই তো লিখছি থোরিয়ামও সেম ঘটনাই ঘটবে এখানে। এখানে যা যা হয়েছে মানে এদের 90তম যে ইলেকট্রনটা আছে, এর 90তম যে ইলেকট্রনটা আছে কোথায় যাবে? 3d তে প্রবেশ করবে, তবুও ওই যে এফ এ যাবে না। আচ্ছা গেল। এরপরে আমার এখানে থোরিয়াম, তুমি জানো যে থোরিয়াম হচ্ছে 90, অ্যাক্টিনাম হচ্ছে 89। এরপরে কি আছে? 91 তো নাকি? তো এই যে পি এ থেকে লরেনসিয়াম পর্যন্ত, এল আর পর্যন্ত 103, 91 থেকে 103 এদের যে মৌলগুলো, মানে এই যে মৌলগুলো আছে এদের অবশ্যই ইলেকট্রন আছে। এই শেষের ইলেকট্রনগুলো 5f এ আবার প্রবেশ করে। 5f এ প্রবেশ করে বিধায় তো আমরা বলছিলাম এরা এফ ব্লকের মৌল, বলছিলাম না? এফ ব্লকের মৌল। আর আমরা তো বলেই দিছি যে এফ ব্লকে ঘটনা কি ঘটে? এফ ব্লকে আগের মতো ইতিহাস টানো, আগের মতো ইতিহাস টানো, আগের মতো। এফ উপকক্ষে আবরণী প্রভাব কি থাকে? সবচেয়ে কম থাকে। এই যে সবচেয়ে কম আমি দিয়ে দিছি, এবং সেটা কত, মানে কেমন করে? এই যে এস এর সবচেয়ে বেশি, পি এর একটু তোমার কম, পি এর আরো কম, এফ এর আরো কম। এটাই কপি করলাম এখানে, দেখে দেখে অনুবাদ করলাম। ওই যে বললাম সেম, তাই না? এরপরে লাস্ট যে পয়েন্টটা আমরা লিখতে পারি, সেম কথা লিখ, এটাই কপি করবো এখানে। দেখো তো সেম হবে কিনা। তাহলে পারমাণবিক সংখ্যা যত আমাদের বাড়বে, যত বাম থেকে ডানে যাব, আবরণী ক্ষমতা, আবরণী আবরণী ক্ষমতা, আবরণী ক্ষমতা। এখন কি আমি 4f লিখবো না 5f লিখবো বলো তো? 5f লিখবো, ওইটাই বলতেছি। 5f এর 5f এর আবরণী ক্ষমতা কত? কমে যাবে। আর আবরণী ক্ষমতা কমে যাবে, তাই না? তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে এদের নিউক্লিয়াসের NU এর পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ বৃদ্ধি পাবে। দেখে দেখে লিখলাম। তারপরে NU এর তোমার আকর্ষণ বল, নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি হবে, যার কারণে সাইজ ধীরে ধীরে ছোট হবে। মানে ওই লাইনটা আমি কপি করে লিখছি আর কি, এই লাইনটাই এখানে কপি করে লিখছি। তো এই কথাগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে। এই কারণে কিন্তু অ্যাক্টিনেট মৌলগুলোর সংকোচন ঘটে অস্বাভাবিকভাবে। তবে আমাদের অ্যাক্টিনেট সংকোচনটা পরীক্ষায় কাজে না লাগলেও আমাদের কাজে লাগে কিন্তু ল্যান্থানের সংকোচনটা, এবং কষ্ট করে তোমাকে একটু মনে রাখতে হবে।